আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডার্সের নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশান আইকন ক্লিক করে শো নোটিফিকেশানস অপশান অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য। ভারত সফরের গল্প শুরু করব মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের কিছু ছবি দিয়ে। গোয়ালিয়র মধ্যপ্রদেশের একটি প্রধান শহর। এই শহর আর এর দুর্গগুলি উত্তর ভারতে বিভিন্ন রাজার সাম্রাজ্যের অধীনে শাসিত হয়েছে। 1300 খ্রিস্টাব্দে তোমরদের থেকে মুঘলদের অধীনে চলে আসে এই শহর। তারপর মারাঠাদের অধীনে আসে 1754, আর 1800 খ্রিস্টাব্দে সিন্ধিয়ারা এই শহরের দখল নেয়। এখানকার বিখ্যাত গোয়ালিয়র ফোর্টের পত্তন করেন মহারাজ সুরজ সেন। 600 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের নন্দ সাম্রাজ্যের অধীনে ছিল গোয়ালিয়র। গোয়ালিয়র ফোর্টের কিছু ছবি এবার আপনারা দেখবেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালিয়র ফোর্ট। গোয়ালিয়র ফোর্টের নির্মাণ কার্য শুরু হয় 800 খ্রিস্টাব্দে। এই দুর্গের দুটি মুখ্য প্যালেস বা মহল আছে, গুজারি মহল আর মান মন্দির, যা মান সিং তোমর বানিয়েছিলেন। আমরা মান মন্দিরে গিয়েছিলাম। গুজারি মহল রানী মৃগনয়নীর জন্য বানানো হয়েছিল। শূন্য এর সবচেয়ে পুরানো ব্যবহার এখানকার একটি ছোট্ট মন্দিরে দেখা গেছে। এই মন্দিরটি নাকি গণেশ টেম্পল। এই লেখাটি 1500 বছরেরও বেশি পুরনো। মান মন্দির থেকে তোলা গোয়ালিয়র শহরের একটি ছবি। গোয়ালিয়র ফোর্টের একটি প্রবেশপথ, যদিও এটি বন্ধ। গোয়ালিয়র ফোর্টের কোর্টইয়ার্ডে তোলা একটি ছবি, এটিও মান মন্দিরে অবস্থিত। একটি অসাধারণ ডিজাইন মান মন্দিরের কোর্টইয়ার্ডে। এটিও মান মন্দিরের ভেতরে একটি কক্ষ। পাহাড়ের গায়ে পাথরে খোদাই করে তীর্থঙ্করদের মূর্তি বানানো হয়েছে। জৈন ধর্মের স্বাক্ষর বহন করছে এসব মূর্তি। মানসিং প্যালেসের কোর্টইয়ার্ডে তোলা একটি ছবি। এটিও মানসিং প্যালেসের কোর্টইয়ার্ডে তোলা। মানসিং প্যালেস বলতে ওই মান মন্দিরকেই বোঝাচ্ছি আমি। এবার আপনাদের দেখাবো সহস্রবাহু মন্দিরের কিছু ছবি। সহস্রবাহু মন্দিরের নির্মাণ হয় 1092-93 খ্রিস্টাব্দে কচ্ছপ ঘাটা সাম্রাজ্যের অধীনে। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। পিরামিড আকৃতির এই মন্দির লাল বালির পাথর দ্বারা বানানো হয়, আর বহুতল বিম আর পিলারের নির্মাণ করা হয় মন্দিরের ভেতরে। এটি 32 মিটার লম্বা আর 22 মিটার চওড়া। মন্দিরের দেয়ালের গায়ে অনেক দেবদেবীর খোদাই করা মূর্তি আছে। মুখ্যত ব্রহ্মা, বিষ্ণু আর সরস্বতীর মূর্তি আছে প্রবেশদ্বারের ওপরের দেয়ালে খোদাই করানো। ভগবান বিষ্ণুকে হাজার হাতের অধিকারী বর্ণনা করে তার নাম অনুযায়ী একে সহস্রবাহু মন্দির নামকরণ করা হয়েছিল। এই মন্দিরের পাশেই
একটি শিব মন্দিরও আছে। যৌথভাবে এই দুটি মন্দিরকে সাসবহু টেম্পল বলা হয়ে থাকে। মন্দিরের প্রবেশদ্বারে আমি দাঁড়িয়ে। প্রবেশদ্বারের ওপর খোদাই করা দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে। মন্দিরের ভেতরের একটি ছবি। এটি মন্দিরের আরো ভেতরে ঢুকে তোলা বিম আর পিলারের একটি ছবি। এটিও সহস্রবাহু মন্দিরের আরেকটি ছবি। এবার আপনাদের তেলিকা মন্দিরের কয়েকটি ছবি দেখাবো। তেলিকা মন্দির নির্মিত হয় 800 খ্রিস্টাব্দ বা 1100 খ্রিস্টাব্দে। এটি গোয়ালিয়র ফোর্টের সবচেয়ে পুরনো অংশ। প্রথমে মন্দিরটি বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু পরে এখানে ভগবান শিবের পুজো হতো। এই যে তেলিকা মন্দিরের গায়ে খোদাই করা কিছু প্রাচীন মূর্তি, এগুলো তখনকার আমলের মহিলাদের মূর্তি বলে মনে করা হয়ে থাকে। তেলিকা মন্দির সামনে থেকে তোলা একটি ছবি। তেলিকা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবার আপনাদের দেখাবো জয়বিলাস প্যালেস বা সিন্ধিয়া প্যালেসের কিছু ছবি। জয়বিলাস প্যালেস বা সিন্ধিয়া প্যালেস তৈরি হয় 1874 খ্রিস্টাব্দে। জয়াজিরাও সিন্ধিয়া এর নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। এখনও এর একটি অংশে সিন্ধিয়া রাজ পরিবারের সদস্যরা থাকেন, আর আরেকটি অংশে মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। এই মিউজিয়ামে ইউরোপের অনেক জায়গা থেকে আনা জিনিসও দেখা গেছে। পরের কয়েকটি ছবি এই মিউজিয়ামের। পরের তিনখানা ছবি মোহাম্মদ ঘাউস আর তানসেনের সমাধিস্থলের। এটি মোহাম্মদ ঘাউসের সমাধিস্থল। গোয়ালিয়রের পর এবার আমি আপনাদের নিয়ে যাব রাজস্থানের
জয়পুরে। জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়ে থাকে। জয়পুরে বেশ কয়েকটি পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক জায়গা রয়েছে। তাদের মধ্যে একটি হলো অ্যাম্বার ফোর্ট বা আমের ফোর্ট। অ্যাম্বার ফোর্ট দিয়েই শুরু করছি জয়পুরের সফর। অ্যাম্বার ফোর্টটি আমের শহরে অবস্থিত। আমের শহর 4 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আমের ফোর্টটি আরাবল্লী পর্বত শৃঙ্খলার একটি পাহাড়ের ওপর গড়ে তোলা হয়েছিল। আমের ফোর্ট মহারাজা প্রথম মানসিংয়ের অধীনে ছিল। ওনার শাসনকাল ছিল ডিসেম্বর 1, 1550 খ্রিস্টাব্দ থেকে 6 জুলাই 1664 খ্রিস্টাব্দ পর্যন্ত। লাল বালির পাথর আর মার্বেলে গড়ে তোলা অসাধারণ এই দুর্গটির 4টি লেভেল বা ফ্লোর রয়েছে। প্রতিটি লেভেলে একটি করে কোর্টইয়ার্ড আছে। দুর্গের প্রবেশদ্বারের নাম গণেশ গেট। আমের ফোর্টে অসাধারণ সুন্দর কারুকার্য করা শীষ মহল বা আয়না মহল রয়েছে। 2013-তে আমের ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করা হয়। রাজা মানসিং এই দুর্গের নির্মাণ 967 খ্রিস্টাব্দে করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আমের ফোর্টের ভেতর তোলা শীষ মহলের একটি ছবি। শীষ মহলের দেয়ালে কাঁচের অসাধারণ কারুকার্য করা রয়েছে। এটি আমের ফোর্টের একটি মুখ্য গেট। এটি আমের ফোর্টের একটি মুখ্য গেট। এটি আমের ফোর্টের নিকটবর্তী একটি লেকের ছবি। এটি রাস্তা থেকে তোলা আমের ফোর্টের একটি ছবি। এবার আমি আপনাদের নিয়ে যাব সিটি প্যালেসে। সিটি প্যালেস জয়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সিটি প্যালেস জয়পুরের দুটি অংশ আছে, চন্দ্রমহল আর মুবারক মহল। চন্দ্রমহলের একটি অংশ এখন মিউজিয়াম, কিন্তু বৃহত্তর অংশটি এখনও রাজপরিবারের সদস্যদের থাকার জায়গা। এই প্যালেসটির প্রাথমিক নির্মাণ কার্য সম্পূর্ণ হয় 1729 থেকে 1732 খ্রিস্টাব্দের মধ্যে মহারাজ দ্বিতীয় সোয়াই জয় সিংহ দ্বারা। সিটি প্যালেসের আর্কিটেকচারে ভারতীয় আর্কিটেকচারের শিল্পশাস্ত্র, রাজপুতানা ডিজাইন, মুঘল আর ইউরোপিয়ান আর্কিটেকচারের মিশ্রণ আছে। সিটি প্যালেস কমপ্লেক্সে চন্দ্রমহল সবচেয়ে সুন্দর বিল্ডিং। এটি একটি 7 তলা বিল্ডিং, যার প্রায় সব ফ্লোরেই রাজপরিবারের সদস্যরা থাকেন। শুধু গ্রাউন্ড ফ্লোরটি পাবলিকদের জন্য খুলে দেয়া হয়েছে। আমি যদিও বন্দোবস্ত করে সবকটি ফ্লোরই দেখেছিলাম। প্রতিটি ফ্লোরে খুব সুন্দর চোখ ধাঁধানো পেন্টিং, দেয়ালে কাচের কারুকার্য আর ফ্লোরে অসাধারণ ডেকোরেশন করা রয়েছে। এই মহলের গ্রাউন্ড ফ্লোরের কক্ষে বিলেত থেকে ইম্পোর্ট করা ঝাড়বাতি
কাচের জিনিস এসব রয়েছে। এই বিল্ডিংয়ের একটি ফ্লোরে শীষমহলও রয়েছে। সিটি প্যালেসের একটি ফ্লোরে এটি মহারাজা মান সিংয়ের বিনোদন কক্ষ ছিল। এটি অন্য আরেকটি ফ্লোরের কক্ষ। এটি শীষমহল। এটি অন্য আরেকটি ফ্লোরের কক্ষের ছবি। এটি শীষমহলের ভেতর তোলা একটি ছবি। এখানে মোমবাতির আলোয় কাচের অংশগুলো চকচক করে। এটি পিকক গেটের সামনে তোলা ছবি। পিকক গেটটি বর্ষার মরশুমকে ইঙ্গিত করে। এরকম আরও 3টি প্রবেশদ্বার আছে সিটি প্যালেসে। এটি দিওয়ানে আম। এটি মহারাজা মান সিংয়ের গদিতে বসে তোলা একটি ছবি। এবার আমি আপনাদের নিয়ে যাব ভানগড়ে। ভানগড় শহরের প্রতিষ্ঠা হয় 1573 সালে ভগবন্ত দাসের আমলে তার দ্বিতীয় পুত্র মাধো সিংয়ের রেসিডেন্স হিসেবে। 1783 খ্রিস্টাব্দের পর থেকে ভানগড় শহরে খুব কম লোক বসবাস করত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি সাইনবোর্ড লাগিয়েছে যাতে লেখা আছে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এখানে প্রবেশ নিষেধ। ভানগড় ফোর্টের প্রতিষ্ঠা হয় 17 শতকে। রাজা প্রথম মানসিংয়ের নির্মাণ করেন, যিনি আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন। ভানগড় ফোর্টকে ভারতের সবচাইতে ভুতুড়ে জায়গা মনে করা হয়। গল্প আছে যে এক তান্ত্রিক, যিনি কালো জাদু জানতেন, তিনি ভানগড়ের রাজকুমারী রত্নাবতীকে ভালোবেসে ফেলেন। একদিন 18 বছরের রাজকুমারী যখন ইতর, যেটি এক ধরনের সেন্ট, কিনছিলেন, ওই তান্ত্রিক ইতরের বোতলটি সরিয়ে তার জায়গায় একটি মন্ত্রপুত রসে ভরা বোতল ওখানে রেখে দেন, যা ব্যবহার করলে রাজকুমারীও ওই তান্ত্রিককে ভালোবাসবেন। রাজকুমারী এই জিনিসটি বুঝতে পেরে বোতলটি ছুঁড়ে ফেলে দেন, আর সেটি গড়িয়ে তান্ত্রিকের কাছেই ফিরে যায়, আর কালো জাদুর প্রভাবে তাকেই ধ্বংস করে ফেলে। কিন্তু মরার আগে তিনি শাপ দিয়ে যান, এই শহর পুরো ধ্বংস হয়ে যাবে আর এখানে কেউ থাকতে পারবে না। সত্যিই দেখা গেল মুঘলদের আক্রমণে রাতারাতি প্রায় 10,000 লোকের মৃত্যু হয়, রাজকুমারী সহ। তারপর থেকে লোকজনের বিশ্বাস এই দুর্গটি অভিশপ্ত, আর এখানে রাজকুমারী আর তান্ত্রিকের আত্মা ঘুরে বেড়ায়। দুর্গের কক্ষগুলোর ভেতরও একটা ঠান্ডা হিমেল ভাব। কক্ষের দেয়ালগুলো যেন কিছু বলতে চায়, কোনো ইতিহাস বা কোনো দুঃখ, অভিযোগ ইত্যাদি যেন প্রকাশ করতে চায়। অন্ধকার সব কক্ষ দুর্গের ভেতর। দুর্গের চারপাশে জঙ্গল রয়েছে আর প্রচুর ভাঙাচোরা অবশেষ। এই দুর্গের কমপ্লেক্সেই দুখানা পুরনো প্রসিদ্ধ মন্দির আছে। এদের মধ্যে একটি হলো গোপীনাথ মন্দির আর একটি সোমেশ্বর মন্দির।
এই ছবিতে ভানগড় ফোর্ট দেখতে পাচ্ছেন আপনারা। অন্ধকার কুঠুরিগুলো বাইরে থেকেও দেখা যাচ্ছে। এটি গোপীনাথ টেম্পল, যা হলুদ পাথর দিয়ে তৈরি। এটি সোমেশ্বর টেম্পল, এতে আজও পুজো হয়। ফোর্টের অবশেষের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ফোর্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। চারিদিকে ভাঙাচোরা অবশেষ দেখা যাচ্ছে। এবার আমি আপনাদের জয়গড় ফোর্টের দুটো ছবি দেখাবো। জয়গড় ফোর্টটি আরাবল্লী পর্বত শৃঙ্খলার চিল্কা টিলায়ের ওপর অবস্থিত। মহারাজা দ্বিতীয় জয়সিংহ 1726 খ্রিস্টাব্দে এই দুর্গটি তৈরি করেন আমের ফোর্টকে রক্ষা করার জন্য। এটি 3 কিলোমিটার লম্বা একটি দুর্গ। এখানে জয়বাড়া কামানটি 1720 খ্রিস্টাব্দে নির্মিত হয়। তখনকার সময় এটি পৃথিবীর সবচেয়ে বড় কামান ছিল। এটি থেকে একবারই তোপ দাগা হয়েছিল 100 কেজি গান পাউডার ভরে, আর 35 কিলোমিটার জায়গা জুড়ে বিস্ফোরণ হয়েছিল। জয়গড় ফোর্টের একটি দৃশ্য। এটি সেই বিখ্যাত জয়বাড়া কামান। এবার আপনাদের জলমহল, হাওয়া মহল আর বিড়লা টেম্পলের আরও 3খানা ছবি দেখাবো। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন জলমহল। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া মহল। হাওয়া মহল 1799 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল, যাতে রাজ পরিবারের মহিলারা রাস্তার সব উৎসব ভেতর থেকে দেখতে পারেন, কিন্তু বাইরে থেকে তাদের না দেখা যায়। লাল আর গোলাপি বালির পাথর দিয়ে এটি বানানো হয়েছিল। 50 ফিট উঁচু এই হাওয়া মহলে 953খানা জানালা বা ঝারোখা আছে। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই বিড়লা মন্দিরটি 22শে ফেব্রুয়ারি 1985-তে পাবলিকদের জন্য খুলে দেয়া হয়। এটি ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। জয়পুর আর ভানগড়ের পর এবার আমরা পাড়ি দেব রাজস্থানের যোধপুরে। রাও যোধা 1459 খ্রিস্টাব্দে যোধপুর শহরের পত্তন করেন। যোধপুরকে সান সিটি বলা হয়ে থাকে, কারণ সারা বছরই এখানে উজ্জ্বল আর নির্মেঘ পরিষ্কার আবহাওয়া থাকে। এটি একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। এখানে অনেক দুর্গ, মহল আর মন্দির রয়েছে। যোধপুরের সফর শুরু করব মেহরানগড় ফোর্ট দিয়ে। এটি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি। 1460 খ্রিস্টাব্দে রাও যোধা এর নির্মাণ করেন। এতে 7খানা প্রবেশদ্বার রয়েছে, যার মধ্যে জয়াপোল আর ফতেপোল অন্যতম। জয়পুর আর বিকানিরের বিরুদ্ধে যুদ্ধে জিতে রাজা মানসিং জয়াপোল নির্মাণ করেন, আর রাজা অজিত সিং মুঘলদের বিরুদ্ধে জিতে ফতেপোল নির্মাণ করেন। জয়পুরের সৈন্যদের দাগা তোপের চিহ্ন আজও এই দুর্গের প্রাচীরে দেখা যায়।
মেহরানগড় ফোর্টের ভেতরে তোলা শীষ মহলের একটি অসাধারণ ছবি। মেহরানগড় ফোর্টের কোর্টইয়ার্ডে আমি অফিসের বন্ধুর সাথে দাঁড়িয়ে। মেহরানগড় ফোর্টের বাইরে শক্ত উঁচু প্রাচীর, মেহরানগড় ফোর্টের ভেতরে একটি কক্ষ, মেহরানগড় ফোর্টের কোর্টইয়ার্ড থেকে তোলা একটি ছবি। মেহরানগড় ফোর্টের ভেতরে একটি কক্ষ। এবার আপনাদের দেখাবো ম্যান্দোর গার্ডেন্সের কয়েকটি ছবি। ম্যান্দোর একটি পুরনো শহর যা 6 শতকে মান্ডব্যপুরা এর প্রতিহার সাম্রাজ্যের অধীনে ছিল। ম্যান্ডোর গার্ডেনে অসাধারণ কারুকার্য খচিত বেশ কটি মন্দির আছে। এখানে ছাত্রীও রয়েছে যোধপুরের কয়েকজন মহারাজার। একটি ছাত্রীর সামনে আমি দাঁড়িয়ে। ছাত্রী হলো এমন একটি কবর যেখানে কোনো ব্যক্তির দেহ সমাধিস্থ করা হয় না, শুধু ওই ব্যক্তিকে সম্মান জানাতে এই কবরটি তৈরি করা হয়ে থাকে। এটিকে ছাত্রী বলা হয়। আরেকটি ছাত্রীর সামনে আমি দাঁড়িয়ে। একটি অসাধারণ কারুকার্য খচিত মন্দির। আরেকটি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে। আমার পেছনে বেশ কটা মন্দিরকে দেখা যাচ্ছে। উমেদ ভবন প্যালেস বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট রেসিডেন্সগুলোর মধ্যে একটি। মহারাজা উমেদ সিংয়ের নামে প্রাসাদটির নামকরণ করা হয়েছে। 1928 সালে শুরু হয়ে 1943 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। 2000 থেকে 3000 কর্মচারী এই প্রাসাদটির নির্মাণ কার্যে যুক্ত ছিলেন। প্রাসাদটির একটি অংশ তাজ হোটেলের অধীনে আছে, আর এতে একটি মিউজিয়ামও আছে। প্রাসাদটি সোনালী হলুদ বালি পাথর দিয়ে তৈরি। নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পর এতে 300 খানারও বেশি কক্ষ ছিল। উমেদ ভবন প্যালেসের কোর্টইয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে গোটা উমেদ ভবন প্যালেসটি দেখা যাচ্ছে। এবার আমি আপনাদের যশবন্ত থাডা, ক্লক টাওয়ার আর কায়লানা লেকের 3খানা ছবি দেখাবো। যশবন্ত থাডা একটি সিনোট্যাফ বা ছাত্রী, যা মহারাজা সর্দার সিং 1899 সালে ওনার পিতা যশবন্ত সিংয়ের স্মৃতিতে নির্মাণ করেন। এটি মারওয়ার রাজ পরিবারের সদস্যদের কবরস্থান। এটি কারুকার্য খচিত সাদা মার্বেল পাথরের পাতলা শীট দিয়ে তৈরি, যা রোদ পড়লে চকচক করে। ঘণ্টাঘর বা ক্লক টাওয়ার মহারাজা সর্দার সিং 1880 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিলেন। ছোট আকারের পাহাড়ে ঘেরা কায়লানা লেকের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। ক্লক টাওয়ারের সামনে আমি দাঁড়িয়ে।
কায়লানা লেকের সামনে আমি দাঁড়িয়ে। যশবন্ত থাডার সামনে আমি দাঁড়িয়ে। এবার আমি আপনাদের নিয়ে যাব উদয়পুরে। উদয়পুরকে ভেনিস অফ দ্য ইস্ট বলা হয়, কারণ এখানে প্রচুর লেক রয়েছে। উদয়পুরের সফর আমরা শুরু করব সিটি প্যালেস দিয়ে। সিটি প্যালেস হলো একটি প্যালেস কমপ্লেক্স, যার নির্মাণ কার্য চলেছে প্রায় 400 বছর ধরে, ধাপে ধাপে। মেবাড় সাম্রাজ্যের বিভিন্ন মহারাজাদের দ্বারা এই নির্মাণ কার্য চলেছে। মেবাড় সাম্রাজ্যের মহারাজারা ছিলেন সূর্যবংশীয়, তাই প্যালেসের ভেতর সান এমব্লেম বা সূর্যের ছবি আর প্রতীক দেখতে পাওয়া যায়। এটি রাজস্থানের সবচেয়ে বড় প্যালেস। মহারানা দ্বিতীয় উদয় সিং 1553 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য শুরু করেন। তারপর থেকে 76 জেনারেশন ধরে এর নির্মাণ কার্য চলেছে। পিচোলা লেকের পূর্ব তীরে এই প্যালেস কমপ্লেক্সটি দাঁড়িয়ে। 1576 খ্রিস্টাব্দে ইতিহাস প্রসিদ্ধ হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকে হারিয়ে সম্রাট আকবর উদয়পুরের দখল নেন। যদিও জাহাঙ্গীর রানা প্রতাপের ছেলে মহারাজা প্রথম অমর সিংকে মেওয়াড় ফিরিয়ে দেন আকবরের মৃত্যুর পর। এখানে 11খানা ছোট ছোট প্যালেস আছে। প্যালেসগুলোর অনেকগুলো কোর্টইয়ার্ড আর জিগজ্যাগ করিডোর দিয়ে একে অপরের সাথে যুক্ত। প্যালেস কমপ্লেক্সটি পুরো গ্রানাইট আর মার্বেল দিয়ে তৈরি। প্যালেসগুলোর আভ্যন্তরীণ অংশ, টাওয়ার আর ব্যালকনিগুলোতে সূক্ষ্ম কাচের কাজ, মার্বেলের কাজ, ওয়াল পেন্টিং, রূপোর কাজ আর রঙিন ভাঙা কাচের কাজ দেখা যায়। এই প্যালেসে ঢোকার 3টি প্রবেশদ্বার আছে। আমরা ত্রিপোলা গেট দিয়ে প্যালেসে ঢুকেছিলাম। প্যালেসের ভেতর শীষ মহলের সামনে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। প্যালেসের ভেতর একটি কক্ষ। এটি প্রখ্যাত ময়ূর চক। ময়ূরের গায়ের রঙের মতো করেই এর দেয়ালের কারুকার্য করা হয়েছে, আর এখানে কয়েকটি দারুণ ময়ূরের ছবিও আছে। শীষ মহলের ভেতর তোলা একটি ছবি। প্যালেসের প্রাচীরের একটি ছবি। ময়ূর চকে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। পেছনে ময়ূরের অনবদ্য পেইন্টিং দেখা যাচ্ছে। ত্রিপোলা গেটের সামনে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। এটি প্যালেসের একটি প্রবেশদ্বার। প্যালেসের ভেতর থেকে তোলা উদয়পুর শহরের একটি দৃশ্য। একটি কোর্টইয়ার্ডে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। পেছনে কিছু অসাধারণ পেন্টিং দেখা যাচ্ছে। প্যালেসের ভেতর আরেকটি কক্ষের ছবি। সান এমব্লেমের পাশে আমি রেশমির সাথে দাঁড়িয়ে।
এটি প্যালেসে ঢোকার একটি তোরণ। আমি রেশমির সাথে দাঁড়িয়ে। এবার আমি আপনাদের ছবি দেখাবো মনসুন প্যালেসের। মনসুন প্যালেসটি আরাবল্লী পর্বত শৃঙ্খলার বান্সদারা পিকে অবস্থিত, সমুদ্রতল থেকে প্রায় 3100 ফিট উচ্চতায়। একে সজ্জনগড় প্যালেসও বলা হয়ে থাকে, যেহেতু মহারানা সজ্জন সিং 1884 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। এটি বর্ষার মরশুমে মেঘ দেখার জন্য উনি নির্মাণ করেছিলেন। এই প্যালেস থেকে আশেপাশের উদয়পুর শহরের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। মনসুন প্যালেসের সামনে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। মনসুন প্যালেসে ওঠার পথে একটি দৃশ্য। মনসুন প্যালেসের ওপর থেকে তোলা একটি দৃশ্য। মনসুন প্যালেসের ভেতর তোলা একটি দৃশ্য। মনসুন প্যালেসের সিঁড়িতে রেশমি বসে। পরের কয়েকটি ছবি সহেলিও কি বাড়িয়ের। সহেলিও কি বাড়ি নির্মাণ করা হয়েছিল উদয়পুরের তৎকালীন মহারানী আর 48 সদস্যের একটি মহিলা দলের জন্য, যারা উদয়পুরের মহারানীর সাথে বিয়ের পণ হিসেবে এসেছিলেন আর তার দেখভালের জন্য সবসময় সঙ্গে থাকতেন। 1710 থেকে 34 খ্রিস্টাব্দ এর মধ্যে মহারানা সংগ্রাম সিং এই বাগানটি বানান। এর ভেতরে অসাধারণ সুন্দর কয়েকটি ফোয়ারা আর সবুজ বাগান রয়েছে। একটি ফোয়ারার পাশে মার্বেলের তৈরি হাতিও রয়েছে আর একটি পদ্ম পুকুর আছে। ফোয়ারাগুলোতে অসাধারণ কারুকার্য করা মূর্তি বসানো আছে। ফোয়ারার সামনে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। এখানে পাশের গাছগাছালির মধ্যে সূর্যালোক ফোয়ারার জলের মধ্যে দিয়ে প্রবেশ করে অসাধারণ সুন্দর রামধনুর সৃষ্টি করে। পদ্ম পুকুরের পাশে আমি রেশমির সাথে দাঁড়িয়ে। সামনে ফোয়ারা দেখা যাচ্ছে। পরের কয়েকটি ছবি অসাধারণ সুন্দর পিচোলা লেকের। পিচোলা লেকের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক অদ্ভুত অভিজ্ঞতা। পিচোলা লেক 1362 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এটি 4 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার প্রশস্ত আর প্রায় 14 ফিট গভীর। 1720 একর জায়গা জুড়ে এটি বিস্তৃত। রাজস্থানের পর এবার আমি আপনাদের নিয়ে যাব উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ শুধু ভারতেরই নয়, পুরো বিশ্বের সবচেয়ে লোকবহুল রাজ্য। এর জনসংখ্যা প্রায় 20 কোটি। এটি ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য। এখানে ঐতিহাসিক
প্রাকৃতিক আর ধর্মীয় অনেক বিখ্যাত পর্যটন কেন্দ্র আছে। প্রথমে আগ্রা এর ছবি দিয়ে শুরু করছি। আগ্রাতে অনেক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে। আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। আগ্রা এর তাজমহল, আগ্রা ফোর্ট আর ফতেপুর সিকরি সবকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর তাজমহল পৃথিবীর 7টি বিস্ময়ের একটি বিস্ময়। সবকটি মুঘলদের জমানার তৈরি। আগ্রা 1556 থেকে 1658 খ্রিস্টাব্দ অবধি মুঘলদের রাজধানী ছিল। তাজমহলের কয়েকটি ছবি এবার আপনাদের দেখাবো। তাজমহলের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন মুঘল সম্রাট শাহজাহান 1653 সালে, আর এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1631 সালে। উনি এই তাজমহল নির্মাণ করেন তার স্ত্রী মহারানী মুমতাজের স্মৃতিতে। চারদিক থেকে হুবহু একই রকম দেখতে এই বিল্ডিংয়ের নির্মাণ কার্যে 20,000 শ্রমিককে কাজে লাগানো হয়। এর আর্কিটেক্ট ছিলেন পার্সিয়ান উস্তাদ ঈশা। আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায়, যেখানে শাহজাহান নজরবন্দি ছিলেন তার জীবনের শেষ 8 বছর পুত্র ঔরঙ্গজেবের হাতে। কোরআনের শ্লোক এই তাজমহলের দেয়ালে লেখা আছে, আর প্রবেশদ্বারের একদম ওপরে 22খানা ছোট ডোম রয়েছে, যা বোঝায় এর নির্মাণ কার্যে 22 বছর লেগেছিল। তাজমহলটি আইভরি আর সাদা মার্বেল পাথরের তৈরি, আর এর ওপর হাতে আলাদাভাবে খোদাই করা বিভিন্ন রঙিন কারুকার্য বসানো হয়েছে, যেমন ফুল, লতাপাতা ইত্যাদি। অনেক জেমস্টোন বসানো রয়েছে এই তাজের দেয়ালে, যা অন্ধকারে আলো পড়লে চকচক করে। এর উচ্চতা 240 ফিট, আর দিনের বিভিন্ন সময় এর রং অল্প অল্প করে বদলায়। তাজমহলের নির্মাণের আনুমানিক খরচা এখনকার হিসেবে প্রায় 53 বিলিয়ন টাকা। এই তাজমহলে মুমতাজ আর শাহজাহানের সমাধি পাশাপাশি রাখা আছে, যদিও সেটি শুধু বছরে একদিনই মুমতাজের জন্মদিনে খোলা থাকে। সমাধির একটি হুবহু নকল তৈরি করা হয়েছে, যা লোকেদের দেখতে দেয়া হয়। এবার আপনাদের নিয়ে যাব আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট মুঘল সম্রাটদের রেসিডেন্স ছিল 1638 খ্রিস্টাব্দ অবধি। তারপর মুঘলদের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। 1526 খ্রিস্টাব্দ পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সম্রাট বাবর বিজয়ী হয়ে এখানেই থেকে যান। 1558 খ্রিস্টাব্দে সম্রাট আকবর আগ্রাকে মুঘল সাম্রাজ্যের রাজধানীতে পরিণত করেন। আগ্রা ফোর্টে ঢোকার
4টি প্রবেশদ্বার আছে। প্রথমে এই ফোর্টে 500খানা বিল্ডিং ছিল। পরে শাহজাহান তার অনেকগুলো ভেঙে সাদা মার্বেল পাথরের কয়েকটি প্রাসাদ বানান। এখন মাত্র 30খানা মুঘল বিল্ডিং এখানে রয়েছে। এর প্রবেশপথে তালি মারলে পুরো ফোর্টে তার আওয়াজ শোনা যায়। বাইরে থেকে তোলা আগ্রা ফোর্টের প্রাচীরের একটি ছবি। এখানে শাহজাহানকে ঔরঙ্গজেব নজরবন্দি করে রেখেছিলেন। বাইরে থেকে তোলা আগ্রা ফোর্টের প্রবেশদ্বারের একটি ছবি। দিওয়ানে আম। আগ্রা ফোর্টের ভেতরে আমি দাঁড়িয়ে। আগ্রা ফোর্টের ভেতরে সুসজ্জিত একটি কক্ষ। পরের কয়েকটি ছবি ইতমাদ-উদ-দৌলার। ইতমাদ-উদ-দৌলাকে তাজমহলের প্রাথমিক সংস্করণ বলা হয়ে থাকে। এটিও সাদা মার্বেল পাথরে তৈরি। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান এর নির্মাণ করেন মির্জা ঘিয়াস বেগের জন্য। মির্জা ঘিয়াস বেগ ছিলেন নূরজাহানের পিতা। এই সমাধিটি 1622 থেকে 28 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়। এর দেয়ালের ওপর বিভিন্ন প্রকৃতির পাথরের কারুকার্য রয়েছে, যেমন কর্নেলিয়ান, জ্যাসপার, লেপিস লাজুলি, অনিক্স, টোপাজ ইত্যাদি। এই পাথরগুলো দিয়ে সাইপ্রিস গাছ আর ওয়াইনের বোতলের ছবি মনুমেন্টের ভেতরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। নূরজাহানের অনেক আত্মীয় স্বজনের সমাধি এখানে রয়েছে। মনুমেন্টের ভেতর তোলা দেয়াল আর সিলিংয়ে কারুকার্য আর পেন্টিংয়ের এক অসাধারণ ছবি। মনুমেন্টের ভেতরে একটি কক্ষে তোলা ছবি। বাইরে থেকে ইতমাদ-উদ-দৌলা মনুমেন্টের একটি ছবি। মনুমেন্টের ভেতরে একটি কক্ষে তোলা ছবি। এর পরের কয়েকটি ছবি আকবর স্তম্ভ মনুমেন্টের। আকবর স্তম্ভ মনুমেন্টটিও তাজমহলের মতো চারদিক থেকে হুবহু একই রকম দেখতে। সম্রাট আকবর এর নির্মাণ কার্য সম্পূর্ণ করেন, আর লাল পাথরের তৈরি এই মনুমেন্টের ওপর সব ধর্মের আলাদা আলাদা ধর্মীয় চিহ্ন রয়েছে। আকবরের সর্বধর্ম সমন্বয় বা দ্বীন-ই ইলাহি এর একটি সূচক এটি। আকবরের সমাধিটি যে কক্ষে রাখা আছে সেখানে কোনো রকম আওয়াজ করলে বহুবার প্রতিধ্বনি শোনা যায়। বাইরে এর দেয়ালের সামনে মুখ নিয়ে এক প্রান্তে কথা বললে অনেক দূরে আরেক প্রান্তে দেয়ালে কান পাতলে পরিষ্কার আওয়াজ শোনা যায়। এর থেকে প্রমাণিত হয় যে দেয়ালেরও কান আছে। এটি মনুমেন্টে ঢোকার প্রবেশদ্বার। ইচ্ছে করেই প্রবেশদ্বারটি এমনভাবে বানানো হয়েছে যাতে এখানে মাথা নিচু করে ঢুকে লোক সম্রাটকে সম্মান জানায়।
মনুমেন্টের গায়ে বিভিন্ন ধর্মীয় চিহ্ন আপনারা দেখতে পাবেন। এটি মনুমেন্টের ভেতর তোলা একটি কক্ষের ছবি। এটি মনুমেন্টের একটি দিকের ছবি, বাইরে থেকে তোলা। এটিও মনুমেন্টের ভেতরে তোলা একটি কক্ষের ছবি। সম্রাট আকবরের সমাধির পাশে আমি দাঁড়িয়ে। এবার আমি আপনাদের নিয়ে যাব ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিয়ের প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবর 1569 খ্রিস্টাব্দে। ফতে শব্দের অর্থ বিজয়, তাই বিজয়ের প্রতীক হিসেবেই ফতেপুর সিক্রিয়ের ফোর্টটি গড়ে তোলা হয়েছিল। এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল 1571 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানেই আকবরের সভার বিখ্যাত নবরত্নের জন্ম হয়। ফতেপুর সিক্রি ফোর্টটি 3 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার প্রশস্ত। এর সমস্ত প্রাসাদ বা প্যালেসগুলোই লাল বালির পাথরের তৈরি। এটি দিওয়ানে খাস। এখানেই সম্রাট আকবর রাজকার্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার প্রধানমন্ত্রীদের সাথে আলোচনা করতেন। মিনারের একেবারে মাঝে গোল জায়গাটিতে বসতেন আকবর, আর তার চারপাশে বসতেন ওনার প্রধানমন্ত্রীরা। বুলন্দ দরওয়াজার সামনে আমি বসে আছি। এটি 180 ফিট উঁচু। 1576-77 সালে এর নির্মাণ হয় বিজয় দরজা হিসেবে আকবরের সফল গুজরাট বিজয়ের পর। এটি জামা মসজিদের লাগোয়া দক্ষিণ দেয়ালে অবস্থিত। এটি জামা মসজিদের ভেতর তোলা একটি ছবি। সুফি সন্ত সেলিম চিশতিয়ার এই দরগা বা সমাধিস্থলটি সাদা মার্বেল পাথরে তৈরি। এর গায়ে সাদা মার্বেলের তৈরি সর্পিলাকার ব্র্যাকেটের খুব সুন্দর কারুকার্য রয়েছে, যা আপনারা ছবিতে দেখছেন। আমি বসে সেলিম চিশতির দরগাহের সামনে। এবার আমি আপনাদের নিয়ে যাব মথুরা, বৃন্দাবন আর গোকুলের তীর্থযাত্রায়। হিন্দুদের জন্য খুবই পবিত্র এই তিনটি জায়গা। মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এখানেই শ্রীকৃষ্ণ জন্মভূমি স্থানটি অবস্থিত। এটি খুবই পুরনো শহর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মথুরা সুরসেনা মহাজনপদের রাজধানী ছিল। এটি খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 2য় শতক অবধি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। এমনকি ভারতের সবচেয়ে পুরনো মহাকাব্য রামায়ণেও এর উল্লেখ রয়েছে।
গোকুল আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলা কেটেছে। বৃন্দাবন শহরটি মথুরা থেকে 11 কিলোমিটার দূরে। এখানে রাধা কৃষ্ণের অসংখ্য মন্দির রয়েছে। 1515 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন আর শ্রীকৃষ্ণের ছেলেবেলার পবিত্র বিচরণ স্থানগুলো খুঁজে বার করার কাজ শুরু করেন। তিনি বৃন্দাবনের অনেক জঙ্গলের মধ্যে ঘোরেন আর শেষে ওনার ঐশ্বরিক ক্ষমতার বলে উনি এই জায়গাগুলো খুঁজে বার করতে সমর্থ হন। মীরাবাই মেওয়াড় রাজ্য ত্যাগ করে মন্দির আর তীর্থক্ষেত্রে ঘুরে বেড়াতে শুরু করেন। তিনি জীবনের শেষ 14 বছর বৃন্দাবনের প্রাচীন মীরাবাই নামে একটি মন্দিরে কাটান। উনি সবচেয়ে লোকপ্রিয় আধ্যাত্মিক মহিলা কবি ছিলেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রেম মন্দির। এটি বৃন্দাবনের একটি প্রসিদ্ধ রাধাকৃষ্ণের মন্দির। এর নির্মাণ কার্য শুরু হয় জানুয়ারি 2001 সালে আর 2012 এর 17 ফেব্রুয়ারি এটি পাবলিকদের জন্য খুলে দেয়া হয়। এর নির্মাণ কার্যে খরচা পড়ে 150 কোটি টাকা। প্রেম মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের পুজো চলার সময় তোলা একটি ছবি। প্রেম মন্দিরের ভেতরে তোলা আরেকটি ছবি। এটি বৃন্দাবনের ইস্কন টেম্পল। এটি বৃন্দাবনের প্রসিদ্ধ বাঁকে বিহারী মন্দির। বাঁকে মানে মোড়া বা ভাঙ্গা, আর বিহারী মানে আমোদ প্রমোদকারী। এভাবেই শ্রীকৃষ্ণ, যিনি ত্রিভঙ্গ অবস্থায় 3টি জায়গায় মুড়ে বা ভেঙে থাকেন, বাঁকে বিহারী নামটি পেয়েছেন। বৃন্দাবনের বৈষ্ণোদেবী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যেখানে খেলাধুলো করতেন সেই জায়গায় দাঁড়িয়ে তোলা একটি ছবি। এটি গোকুলে তোলা একটি ছবি। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যেখানে খেলাধুলো করতেন সেই গোকুলে একটি অদ্ভুত সুন্দর প্রজাতির হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। এটি যমুনা নদী। এটি শ্রীকৃষ্ণ জন্মভূমি। এর ভেতরে কংসের সেই কারাগার রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি 84 খাম্বা টেম্পল গোকুলে। ভগবান বলরাম আর সুভদ্রার মূর্তি গোকুলের 84 খাম্বা টেম্পলে। চৌরাশি খাম্বা টেম্পলের সামনে পুজোর পর আমি দাঁড়িয়ে। এখানে 84টি খাম্বা আছে বলা হয়, কিন্তু গুণে কখনোই 84টি খাম্বা বের করা যায় না। এটি মথুরাতে দ্বারকাধীশ টেম্পলের লাগোয়া
বিশ্রাম ঘাটে পুজো দেওয়ার পর তোলা আমার একটি ছবি। বিশ্রাম ঘাটে প্রতি সন্ধেবেলায় খুব বড় করে সন্ধ্যারতি হয় এবং দেশ বিদেশ থেকে ওখানে ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। বিশ্রাম ঘাটে মহারতির সময় তোলা একটি ছবি। বিশ্রাম ঘাটে যমুনার তীরে পুজো দেওয়ার সময় তোলা একটি ছবি। বিশ্রাম ঘাটে পুজোর পর তোলা একটি ছবি। এটি দ্বারকাধীশ টেম্পল, এটিও রাধাকৃষ্ণের মন্দির। উত্তরপ্রদেশের বেরেলি শহরের কিছু দূরেই অবস্থিত চুকা জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে লেক হাউস, লেক, ট্রি হাউস, ঘন জঙ্গল, কোনো কিছুরই অভাব নেই। পরের কয়েকটি ছবি এই চুকা জায়গাটির। ডিসেম্বরের কড়া ঠান্ডায় চুকার রেস্ট হাউসে কাকাতো ভাইয়ের সাথে ফায়ার প্লেসের সামনে বসে আমি আগুন সেকতে ব্যস্ত। ট্রি হাউসের ওপর আমি দাঁড়িয়ে আছি। ট্রি হাউসের ভেতর আমি কাকাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে। লেক হাউসের ওপর আমি পিস্তত ভাইয়ের সাথে দাঁড়িয়ে। ঘন জঙ্গলের মধ্যে আমি দাঁড়িয়ে। রাত্রিরে ঘন জঙ্গলের পাশে আমি দাঁড়িয়ে। চুকার ঘন জঙ্গলের মধ্যে গাছগাছালির পাতার ফাঁকের মধ্যে দিয়ে এক ফালি সূর্যালোক প্রবেশ করছে। জঙ্গলে সারি সারি গাছের মধ্যে আমি পিস্তত আর কাকাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি। লেক হাউস থেকে তোলা আশেপাশের একটি অসাধারণ সুন্দর দৃশ্য। লেক হাউস থেকে লেকে বসে থাকা নাম না জানা তোলা পাখির একটি ছবি। বিয়ের পর আবার আমি আগ্রা সফরে যাই। ওই সফরের তোলা কয়েকটি ছবি এবার আপনাদের দেখাচ্ছি। আমি আর রেশমি বসে সিকান্দ্রায় আকবরের সমাধি মনুমেন্টের সামনে। আকবরের সমাধি মনুমেন্টের ভেতর আমি আর রেশমি দাঁড়িয়ে। মনুমেন্টের প্রবেশদ্বারে আমি আর রেশমি দাঁড়িয়ে। প্রবেশদ্বারটির ওপর আপনারা সব ধর্মের ধর্মীয় চিহ্ন আঁকা দেখতে পাবেন। আগ্রা ফোর্টের ভেতর অসাধারণ সুন্দর কারুকার্য খচিত একটি ডোমের সামনে
আমি আর রেশমি দাঁড়িয়ে। আগ্রা ফোর্টের ভেতর সম্রাট শাহজাহানের শোয়ার কক্ষের সামনে আমার আর রেশমির দাঁড়িয়ে তোলা একটি ছবি। আগ্রা ফোর্টের দিওয়ানে আমের সামনে দাঁড়িয়ে আমি আর রেশমি। এখানেই মুঘল সম্রাটরা প্রজাদের অভিযোগ শুনতেন আর তার ন্যায় বিচার করতেন। তাজমহলের সামনে আমি আর রেশমি দাঁড়িয়ে। এই ছবিটি তোলার পেছনে একটি মজাদার গল্প রয়েছে। আমি আর রেশমি তাজমহল দেখে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে এসে দেখি একটি লোক হ্যাট, চশমা এইসব বিক্রি করছে। আমাদের মনে হলো হ্যাট আর চশমা পরে তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুললে সেটি অসাধারণ সুন্দর দেখাবে। আমরা তখন হ্যাট আর চশমা কিনি এবং বেরিয়ে আসার রাস্তা দিয়েই আবার ভেতরে ঢুকি সিকিউরিটিকে অনুরোধ করে। রেশমিকে ওরা ঢুকতে দিয়ে দেয়, কিন্তু আমাকে প্রথমে ঢুকতে দেয়নি। তারপর আমি ওদের অনুরোধ করার পর ওরা আমাকেও ঢুকতে দেয়। তারপর আমরা ভেতরে এক ফটোগ্রাফারকে দিয়ে এই ছবি তোলাই। তাজমহলের ভেতর দেয়ালের সামনে দাঁড়িয়ে তোলা আমার আর রেশমির একটি ছবি।